হ্যালো এভরিওয়ান। তো মনে করেন যে 65 কিংবা 70 বছরের একজন পুরুষ মানুষ হঠাৎ করে 4-5 ঘন্টা থেকে তার প্রস্রাব বন্ধ, সে প্রস্রাব করতে পারতেছে না। তো এই অবস্থায় আমরা আসলে কী করতে পারি ওনার জন্য? তো প্রথমে বলে রাখি যে এরকম 65 বা 70 না, যে কোনো বয়সের মানুষের যদি হঠাৎ করে তার আর্জেন্সি আছে কিন্তু সে প্রস্রাব করতে পারতেছে না, এরকম যদি কোনো কন্ডিশন তৈরি হয়, প্রথমেই কোনো ধরনের ডিলে না করে পেশেন্টকে হসপিটালাইজ করা উচিত। কারণ যদি সে ডিলে করে এটাতে, সেক্ষেত্রে আসলে এখান থেকে কিডনি ফেল করে যেতে পারে। সো এটা আসলে খুব বড় একটা জটিলতা তৈরি হতে পারে এর জন্য। তো প্রথম কাজ হচ্ছে আপনাদের পেশেন্টকে হসপিটালাইজ করা উচিত। তো এরপরে আসলে আমাদের কাছে যখন হসপিটালে অ্যাডমিট হবে পেশেন্ট, তো আমরা এখানে আসলে কী করতে পারি? আমরা যে কাজগুলো করতে পারি, প্রথমে হচ্ছে আমরা পেশেন্টের কাছে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে আসলে ওনার এটা কীভাবে শুরু হলো, এটা কি হঠাৎ করে হয়েছে না আগে এরকম হয়েছে, বা ধীরে ধীরে হচ্ছে কি না, বা এখানে ব্যথা আছে কিনা, এটা ফুলে গেছে কিনা, এরকম অনেকগুলো হিস্ট্রি নেই। এরপর হচ্ছে আমরা এখানে একটু এক্সামিনেশন কিছু করার চেষ্টা করি, যেটাকে আমরা বলি যে পালপেশন। ওই সোয়েলিংটা মানে যে জায়গায় ফুলে গেছে, ফুলাটা আমরা একটু দেখার চেষ্টা করি এটা কি নরম কিনা, এটা শক্ত কিনা। তারপর আমরা আরেক ধরনের এক্সামিনেশন করি, যেটাকে আমরা বলি যে ডিআরই। ডিআরই মানে হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। তো এটার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি যে এটা কি আদৌ ইউটেরাস কিনা, মানে যদি মহিলা হয় সেক্ষেত্রে ইউটেরাস কিনা, পুরুষ হলে সেটা আমাদের প্রোস্টেট কিনা। এগুলোর মাধ্যমে আমরা মোটামুটি ক্লিনিক্যাল একটা দেখার চেষ্টা করি যে আসলে ওনার কী কারণ এটার হতে পারে, যে পিছনে কী কারণ থাকতে পারে যে আপনার যার কারণে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। বাট সবসময় আসলে এরকম আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন সব কিছু আমরা ফাইন্ডিং খুঁজে পাই না, সেক্ষেত্রে আসলে আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হয় যে আসলে এক্স্যাক্টলি কারণ খুঁজে বের করার জন্য। তো ইনভেস্টিগেশন করার আগে আসলে আমাদের জানতে হয় যে আসলে কী কী কারণ থাকতে পারে এরকম একজন মানুষের প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার। তো এটা আবার ডিপেন্ড করে যে আসলে মানুষটার বয়স কেমন, এটা কি পুরুষ নাকি মহিলা, অনেকগুলো কারণ আছে এরকম। তো আমরা যদি প্রথম চিন্তা করতে পারি যে মনে করেন 65-70 বছরের একজন মানুষ হঠাৎ করে তার প্রস্রাব বন্ধ, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে এটা হতে পারে ওনার ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন। এটা বেনাইন এলার্স অফ প্রোস্টেটের কারণে হতে পারে, কার্সিনোমা প্রোস্টেটের কারণে হতে পারে, এটা ইউরেথ্রাইটিসের কারণে হতে পারে, এটা ইউরেথ্রাল স্ট্রিকচারের কারণে হতে পারে। তো এগুলো মোটামুটি একজন পুরুষ মানুষের। আবার যদি এরকম একজন মানে প্রেগনেন্ট মহিলা আসে যার প্রস্রাব বন্ধ হয়ে গেছে 4-5 ঘন্টা থেকে, সেক্ষেত্রে আমাদেরকে প্রথম চিন্তা করতে হয় যে এটা কি রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস কিনা। এছাড়াও আরও অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন হচ্ছে আপনার ওখানে কোনো কী বলে পাথর আসতে পারে আপনার ব্লাডার আউটলেটে, মানে যেটা আমরা ক্যালকুলাস বলি। এরপর হচ্ছে এবার আপনার ওখানে কোনো নিউরোজেনিক ট্রমার কারণ, অর্থাৎ স্পাইনাল কোর্ডের ট্রমার কারণে আপনার এরকম হতে পারে। এরকম আসলে অনেকগুলো কারণ আছে যে যার কারণে আসলে ইউরিনারি অবস্ট্রাকশন হতে পারে, মানে আপনার প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, অ্যাকিউট রিটেনশন হতে পারে। তো এরপরে আমাদের ইনভেস্টিগেশন কিছু করতে হয়। তো ইনভেস্টিগেশন বলতে প্রথমে আমরা যেটা করি, প্লেন এক্স অফ দ্য কিউবি রিজিয়ন। এরপরে হচ্ছে আমরা একটা আইভিউ করাইতে পারি, অর্থাৎ ইন্টারভেনাস ইউরোগ্রাম করা যেতে পারে। তো অবশ্যই যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের একটা আলট্রাসোনোগ্রাফি, এটাকে আমি বলা হচ্ছে কিউবি আলট্রাসোনোগ্রাফি অফ দ্য কিউবি রিজিয়ন ইনক্লুডিং প্রোস্টেট। কারণ প্রোস্টেটটা আমাদেরকে দেখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপর হচ্ছে আমাদের আরও কী করতে পারে, সিস্টোস্কোপি করা যেতে পারে। এরপর হচ্ছে আমরা ওই যে ক্যাথেটারাইজেশন করে যে ইউরিন পাবো, সেই ইউরিন থেকে আমরা আরএমই করাইতে পারি যে এখানে কোনো ইনফেকশন আছে কি না। তো এই কয়েকটা হচ্ছে আমাদের মোটামুটি ইনভেস্টিগেশন। তো পেশেন্ট যখন আমাদের কাছে হসপিটালে আসছে, তো আমরা এই সবগুলো কাজ করার পরে আমাদের কাছে পেশেন্টের যে সমস্যা, ওনার যে ব্যথা, ওনার যে সোয়েলিং, ওনার যে প্রস্রাব করার যে চাপ, এটাকে আমাদের কমাইতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, পেশেন্টকে ক্যাথেটারাইজেশন করতে পারি, মানে ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন। তো এখন এটা ডিপেন্ড করবে যে আসলে সবসময় আপনি চাইলে ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন করতে পারবেন না, কারণ এরকম হতে পারে যে ইউরেথ্রাতে স্ট্রিকচার আছে কিংবা ইউরেথ্রার কোনো রাপচার আছে আগে থেকেই। সেক্ষেত্রে আমরা কখনোই এটা করা যাবে না, এটা কন্ট্রাইন্ডিকেটেড। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সুপ্রাভিবিক ক্যাথেটারাইজেশন করতে হবে পেশেন্টকে। তো ক্যাথেটারাইজেশন করে এই যে ইউরিনটা পাবো, সেই ইউরিনটা আমাদেরকে আবার এক ধরনের এক্সামিনেশন পাঠাতে হয়, সেটাকে আমরা বলি ইউরিন আরএমই। মানে হচ্ছে এখানে এটার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি যে আসলে মানে ইউরিনে কোনো ধরনের ইনফেকশন আছে কি না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি শিডিউল, যে আমরা আসলে ইমিডিয়েটলি পেশেন্টকে এইটুকুই কাজ করতে পারি, যে ওনার প্রথম পেশেন্টকে হসপিটালাইজেশন, এরপর হচ্ছে পেশেন্টের ক্যাথেটারাইজেশন আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ইউরেথ্রাল। যদি ইউরেথ্রাল পসিবল না হয় সেক্ষেত্রে আমাদেরকে সুপারভিভিক ক্যাথেটারাইজেশন করতে হবে। এবং এরপরে হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু ফাইন্ডিং, অর্থাৎ আমরা যখন আমাদের কাছে যখন ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে, যদি আমরা দেখি এটা প্রস্টেট এনলার্জমেন্ট, সেক্ষেত্রে আমরা প্রস্টেট এনলার্জমেন্ট ট্রিটমেন্ট দিব। যদি এটা রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস, সেক্ষেত্রে গাইনি অ্যান্ড অপস ওনারা এটাকে ডিল করাবে। তো এরকম হচ্ছে যে যদি কিডনিতে কোনো পাথরের কারণে হতে পারে, কোনো স্পাইনাল কর্ডের ইঞ্জুরির কারণে, অর্থাৎ ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। অর্থাৎ আমরা যখন আমাদের কাছে পেশেন্ট আসছে, আমাদের উচিত ফার্স্ট কাজ হবে ওনার যে সমস্যা, ওনার যে প্রস্রাব আটকে আছে এই জিনিসটাকে কমানো, কারণ এটা আপনার থাকলে আপনার এখান থেকে রেনাল ফেল করে যেতে পারে। সো এই হচ্ছে আমাদের অ্যাকিউট রিটেনশনের ম্যানেজমেন্ট। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাকিউট রিটেনশন অফ দ্য ইউরিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।